দুবাইতে বিশ্বের গভীরতম ডাইভিং পুল তৈরির সময় ইঞ্জিনিয়াররা একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন। খনন কাজ ৪৫ মিটার গভীরে পৌঁছালে দেখা যায় যে পোল্যান্ডে ইতিমধ্যেই ৪৫ মিটার গভীর একটি ডিপ স্পট পুল রয়েছে। বিশ্ব রেকর্ড অর্জনের জন্য দুবাইকে গভীরতা ৬০ মিটারে বৃদ্ধি করতে হয়েছিল। তবে সমস্যা ছিল যে এত গভীরতায় ভূগর্ভস্থ জলের চাপ পুরো পুলটিকে উপরের দিকে ঠেলে দিতে পারে, অনেকটা জলের বোতল উচ্ছ্বাসের কারণে ভেসে ওঠার মতো। এর অর্থ হল যে পুরো কাঠামোটি যে কোনো মুহূর্তে মাটি থেকে উপরে উঠতে পারে। এই পর্যায়ে প্রকল্পটি ধ্বংসপ্রাপ্ত বলে মনে হয়েছিল, কিন্তু একটি বিপ্লবী প্রকৌশল ধারণা সবকিছু বদলে দিয়েছে। দুবাই, যার ইতিমধ্যেই ৪২৫টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, তার রেকর্ড ছেড়ে দেওয়ার কোনো মেজাজে ছিল না। শেখ হামদান বিন রশিদ আল মাকতুমের নির্দিষ্ট অনুরোধে নির্মিত ডিপ ডাইভ দুবাই আজ বিশ্বের সবচেয়ে গভীর ডাইভিং পুল। ৬০ মিটার বা ১৯৭ ফুট গভীরতা এবং প্রায় ১৪ মিলিয়ন জলের সাথে এটি কেবল একটি পুল নয়, বরং একটি ডুবে যাওয়া শহরের ওপর ভিত্তি করে তৈরি একটি পানির নিচের পৃথিবী। নাসা অনুপ্রাণিত পরিশ্রাবণ ব্যবস্থা ব্যবহার করে প্রতি ৬ ঘন্টা অন্তর জল পরিষ্কার করা হয়, যা ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখে, এমনকি বাইরে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও। প্রকল্পের নকশাটি দুবাইয়ের মুক্তা ডাইভিং ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত। বাইরে থেকে এটি একটি খোলা সমুদ্রের খোলের মতো, যা সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন দুবাইয়ের অর্থনীতি মুক্তা ডাইভারদের ওপর নির্ভরশীল ছিল। ডিপ ডাইভ দুবাই কেবল একটি বিশ্ব রেকর্ড নয়, আধুনিক প্রকৌশলের একটি বিস্ময়। তবে এই ধারণার সাথে একটি সমস্যা ছিল। যদিও পুলটি ৪৫ মিটার গভীর হবে, বিশ্ব রেকর্ড স্থাপনের জন্য পুলটি মাটির উপরে নয়, মাটির নিচে তৈরি করতে হবে। দ্বিতীয়ত, দুবাই একটি খুব উত্তপ্ত শহর। যদি পুলটি মাটির উপরে একটি ভবনে তৈরি করা হয়, তবে পরিবেশের তাপ পুলের বায়ুমণ্ডলকে গ্রাস করতে পারে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স এমন একটি পুল চেয়েছিলেন যা কেবল তার নকশার জন্যই নয়, বরং এর গভীরতার জন্যও আলোচনা করা হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিশ্বের সবচেয়ে গভীর ডাইভিং পুলটি মাটির নিচে খনন করা হবে। অনুভূমিকভাবে নয়, বরং উল্লম্বভাবে মাটিতে খনন করা হবে। এটি একটি নতুন চ্যালেঞ্জের সূচনা করে। খনন ইঞ্জিনিয়ারিং টিমের চ্যালেঞ্জ ছিল ৬৫ ফুট প্রস্থ এবং ১৪৭ ফুট গভীর একটি খাত খনন করা। এই খাতটি কেবল খনন করাই নয়, এর সীমানার বরাবর একটি প্রাচীরও তৈরি করা প্রয়োজন, যাতে এটি ভেঙে না পড়ে। ইঞ্জিনিয়ারিং ভাষায় এই প্রাচীরটিকে ডায়াফ্রাম প্রাচীর বলা হয়। এই কাজটি সম্পন্ন করার জন্য একটি বিশেষ খননকারীকে নিয়োগ করা হয়েছিল। মেশিনটি ব্যবহার করে একটি স্তম্ভের প্রস্থের একটি গর্ত ১৪৭ ফুট গভীরে খনন করা হয়েছিল। তারপরে একটি স্টিলের খাঁচা ঢোকানো হয়েছিল এবং কংক্রিট দিয়ে ভরাট করা হয়েছিল, এবং তারপরে এইভাবে পুরো ডায়াফ্রাম প্রাচীরটি ছোট ছোট টুকরো করে তৈরি করা হয়েছিল। এই পুরো প্রক্রিয়াটি ২ মাস ধরে চলেছিল। এরপরে খনন কাজ শুরু হয়েছিল। পরিকল্পনা ছিল ৫ মিটার বৃদ্ধিতে খনন করা, ডায়াফ্রাম প্রাচীরের অবস্থানের সাথে ৪৫ মিটার পর্যন্ত। যাই হোক, খননের প্রথম ৫ মিটার পরে তাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল: ভূগর্ভস্থ জলের সাথে মোকাবিলা করা। ডায়াফ্রাম ওয়াল নির্মাণের পর যখন খনন কাজ শুরু হয়েছিল, মাত্র ৮ মিটার পরেই মাটির নিচ থেকে জল বেরিয়ে এসেছিল। যেহেতু ডায়াফ্রাম ওয়ালটি টুকরো টুকরো করে তৈরি করা হয়েছিল, তাই এতে ছোট ছোট ফাঁক ছিল এবং ভূগর্ভস্থ জল সহজেই এই ফাঁক দিয়ে চুইয়ে পড়ে সুড়ঙ্গের কেন্দ্রে জমা হতে শুরু করে। ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা ছাড়া খনন কাজ চালিয়ে যাওয়া অসম্ভব ছিল। এই সমস্যা সমাধানের জন্য পাম্প স্থাপন করা হয়েছিল, যা ক্রমাগত জল পাম্প করে খনন কাজ অব্যাহত রাখে। পরবর্তী ২ বছর ধরে খনন কাজ অব্যাহত ছিল এবং পাম্পগুলি সারা বিশ্বে অবিচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছিল। দুবাই ডিপ ড্রাইভের জন্য মোট ৪৫,০০০ টন মাটি, বালি এবং পাথরের ধ্বংসাবশেষ অপসারণ করা হয়েছিল। খননের পরে পাম্পগুলি বন্ধ করে দেওয়া হলে সুড়ঙ্গটি আবার জলে ভরে যেতে শুরু করে। এর ফলে ডায়াফ্রাম ওয়ালটির পুঙ্খানুপুঙ্খ জলরোধীকরণ প্রয়োজন হয়েছিল। পরবর্তী কয়েক মাস ধরে ডায়াফ্রাম ওয়ালটি জলরোধী করা হয়েছিল এবং কেবল তখনই জল পাম্পগুলি বন্ধ করা হয়েছিল। ডায়াফ্রাম ওয়াল নির্মাণ, সুড়ঙ্গ খনন এবং ভূগর্ভস্থ জল ধরে রাখার জন্য জলরোধীকরণে ৩ বছরেরও বেশি সময় লেগেছিল। ইঞ্জিনিয়ারিং টিম ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছিল এবং প্রতিটি দিনই মূল্যবান ছিল। ইতিমধ্যে ডিপ ড্রাইভের নির্মাণ প্রক্রিয়ায় একটি নতুন চ্যালেঞ্জ দেখা দেয়। ডায়াফ্রাম ওয়াল সম্পূর্ণ হওয়ার পরে, খনন সম্পন্ন হওয়ার পরে এবং ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা অর্জনের সময় নকশা পরিবর্তন করা প্রয়োজন ছিল। আর ঠিক সেই মুহূর্তে খবর এলো যে পোল্যান্ডের রাজধানী ওয়ারসয়ের কাছে ডিপ স্পট নামে একটি গভীর ড্রাইভিং পুল খোলা হয়েছে, যার গভীরতা ৪৫ মিটার বা ১৪৭ ফুট। এই খবর পুরো ডিপ ড্রাইভ প্রকল্প দলকে বজ্রপাতের মতো আঘাত করেছিল, কারণ তাদের সমস্ত কঠোর পরিশ্রম বিশ্ব রেকর্ড স্থাপনের জন্য নিবেদিত ছিল।
সাধারণত এই ধরনের প্রকল্পের বেশিরভাগ বিবরণ গোপন রাখা হয় এবং এই ক্ষেত্রে ঠিক তাই ঘটেছিল। দুবাইয়ের ক্রাউন প্রিন্স যখন এটি জানতে পারলেন, তখন তিনি অনুরোধ করেছিলেন যে ডিপ স্পটের গভীরতা বাড়িয়ে বিশ্ব রেকর্ডটি এখনও সহজেই অর্জন করা যেতে পারে। কিন্তু একটি সমস্যা ছিল, ভূগর্ভস্থ জল ভূপৃষ্ঠ থেকে মাত্র 8 মিটার নিচে ছিল, যা 45 মিটার পর্যন্ত বিস্তৃত ছিল। এর অর্থ হল এই ভূগর্ভস্থ জল নিচ থেকে পুরো পুলটিকে ধাক্কা দেবে। এই বলটিকে উচ্ছ্বাস বল বলা হয়। পুলটি ভরাট করার সময় এই বলটি কিভাবে বাতিল করা যায় তা ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই গণনা করেছিলেন এবং পুলের 45 মিটার গভীরতা মাথায় রেখে এই গণনা করা হয়েছিল। তবে যদি পুলের গভীরতা আরও 15 মিটার বৃদ্ধি করা হয়, তাহলে উচ্ছ্বাস বল স্পষ্টতই আরও বৃদ্ধি পাবে এবং এটা খুবই সম্ভব যে পুলটি পুরো ডায়াফ্রাম প্রাচীর সহ মাটি থেকে বেরিয়ে আসবে। এই সমস্যাটি পুরো নির্মাণ কাজকে থামিয়ে দিয়েছিল। এই সমস্যার দ্রুত সমাধান খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অনেক গবেষণার পর অবশেষে একটি সমাধান পাওয়া গেছে। একটি হলো অতিরিক্ত 15 মিটার টানেল খনন করা হবে, তবে এই অতিরিক্ত 15 মিটারের ব্যাস মূল 45 মিটার ব্যাসের প্রায় অর্ধেক হবে। এটি উচ্ছ্বাস বলের ক্ষেত্রফল হ্রাস করবে। দ্বিতীয়ত, টানেলের নিচে একটি আন্ডার রিমিং বেস তৈরি করা হবে। আন্ডার রিমিং বেস বলতে এমন একটি কৌশল বোঝায় যেখানে কাঠামোর ভিত্তির নিচে মাটিতে নোঙর করা হয়। ঠিক যেমন একটি নোঙর একটি জাহাজকে জায়গায় ধরে রাখে, আন্ডার রিমিং পুরো কাঠামোটিকে মাটির সাথে টেনে ধরে। এই পদ্ধতিটি ডিপ ড্রাইভ দুবাইয়ের গভীরতা 45 মিটার থেকে 60 মিটারে বাড়িয়ে দেয় এবং পুরো প্রকল্পটি আবারও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য যোগ্য হয়ে ওঠে। কিন্তু সমস্যাগুলি এখনও শেষ হয়নি। যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে যে 60 মিটার গভীর সুড়ঙ্গটি জল ছাড়া রাখাও বিপজ্জনক। উচ্ছ্বাসের শক্তি কেবল পুলের ভিতরের জল দ্বারা প্রতিহত করা যেতে পারে। যদি খুব বেশি সময় খালি রাখা হয়, তাহলে ভূগর্ভস্থ জলের কারণে পুরো কাঠামোটি বাড়তে পারে। এখন সময় এসেছে 14 মিলিয়ন লিটার জল দিয়ে এটি পূরণ করার। কিন্তু সমস্যা ছিল যে দুবাইয়ের জল সরবরাহ কর্তৃপক্ষ কেবলমাত্র সীমিত পরিমাণে জল সরবরাহ করতে পারত এবং যদি এই গতিতে জল পূরণ করা হয়, তাহলে পুলটি পূরণ করতে 3 মাস সময় লাগবে। নির্ধারিত সময়সীমা পূরণ এবং দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য দুবাই ওয়াটার অথরিটির সরবরাহের পাশাপাশি 100টিরও বেশি জলের ট্যাঙ্কারও চাওয়া হয়েছিল। ডিপ ডাইভের বিশাল স্কেল পরিমাপ করার জন্য পুলটি ভরাট করতে 1 মাস সময় লেগেছিল। এটি লক্ষণীয় যে পুলটি জলে ভরাট করার আগে প্রথমে একটি ডুবে যাওয়া শহরের থিম তৈরি করা হয়েছিল এবং তারপরে জলে ভরাট করা হয়েছিল। ভরাট করার পরেও পুলটি অনেক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। কিছু উপকরণ মরচে পড়তে শুরু করে এবং কিছু জিনিস জলে ভরাট করার পরে ভেসে উঠতে শুরু করে। তারপরে তারা এই জিনিসগুলির ভিতরে গর্ত করে অতিরিক্ত ওজন দিয়ে ভরাট করে যাতে সেগুলি ভেসে না যায়। সমস্ত চূড়ান্ত ছোঁয়া সম্পন্ন করার পরে ডিপ ড্রাইভ প্রথমে 2022 সালে বিশেষ অতিথিদের জন্য এবং তারপরে 2023 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। ডিপ ড্রাইভ দুবাইয়ের খরচ এখনও দুবাই সরকারের কাছে গোপন, কারণ তারা এটিকে একটি অমূল্য প্রকল্প বলে মনে করে। এ সম্পর্কে আপনার কি মতামত? মন্তব্য বিভাগে আমাকে জানান।